রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি প্রত্যাশা। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। গত কয়েকদিন আগে 1 পাউন্ড পাউরুটির দাম বেড়েছে 4 টাকা, হাফ পাউন্ড পাউরুটির দাম বেড়েছে 2 টাকা। ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ব্রেকফাস্টের বাটার টোস্ট বা ব্রেড বাটার অমলেট। কেন এত মূল্যবৃদ্ধি? আজকের আমাদের বিষয় হলো মধ্যবিত্তের ব্রেকফাস্টে মহার্ঘ পাউরুটি। আজ আমাদের সাথে রয়েছেন বিশেষ অতিথি দেবাশিস দাস। যে কোনো বাড়িতে সকালে তাড়াহুড়ো শুরু হয়ে যায়, বাচ্চাকে স্কুলে পাঠানো থেকে শুরু করে বাড়ির কর্তার অফিসে। দ্রুত ব্রেকফাস্টের জন্য ভরসা পাউরুটি, এছাড়া টিফিনে ভরসা বিভিন্ন ধরনের কুকিজ। গত কয়েক বছরে এই সব খাদ্যদ্রব্যের দাম ক্রমশ বেড়ে চলেছে। তাহলে ব্রেকফাস্টে খাবে কি মানুষ? দাদা, আপনার কাছে আমার এটাই প্রশ্ন, কি কারণে খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হচ্ছে? নমস্কার এক্সপ্রেস নিউজের দর্শকদের সবাইকে। এবার খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি বলতে গেলে এখানে অনেক রকম ব্যাপার চলে যায়, বিশেষ করে ফুড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেমন এখানে বেকারি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এবার বেকারি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি হয়েছে, প্রচুর পরিমাণে র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে। মানে একটা ব্রেড তৈরি করতে গেলে যে র মেটেরিয়ালসগুলো দরকার হয়, সেই র মেটেরিয়ালসের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে আর তার সঙ্গে প্রোডাকশান কস্ট হাই হয়ে গেছে, এবং যার ফলে বাধ্য হয়েছে যে আজকে ফুড ইন্ডাস্ট্রিগুলো, বড় বড় বেকারি ইন্ডাস্ট্রিগুলো যারা আছে তারা মানে দামটা বৃদ্ধি করতে। কারণ ঘটনাটা কী হচ্ছে, তাদের দেখা যাচ্ছে প্রোডাকশান কস্টই উঠছে না এবং ম্যাক্সিমাম বেকারি লসে রান করে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিছুটা ওভারকাম করানোর জন্যই এই ফুড ইন্ডাস্ট্রি ঠিক করেছে বা এই বেকারি ইন্ডাস্ট্রি ঠিক করেছে তারা প্রাইসটা রেজ করবে, এটাই হচ্ছে মেনলি। আচ্ছা, মূল্যবৃদ্ধির জেরে বহুজাতিক সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় পেরে না উঠে রাজ্য বহু বেকারি বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান কি? হ্যাঁ, এটা আমি একটু বলি। দেখুন, পশ্চিমবঙ্গে নেই করে ক্ষুদ্র এবং মাঝারি ফুড ইন্ডাস্ট্রি মানে বেকারি ইন্ডাস্ট্রি নেই করে 6000 ছিল, 6000 টোটাল পশ্চিমবাংলায়। সেটা এখন এই মুহূর্তে এতটাই লসে রান করেছে, যারা ছোটো ছোটো বেকারি আছে, যারা হয়তো বহুজাতিক মানে যত বহুজাতিক বড় বড় কোম্পানি আছে তাদের সঙ্গে টিকে উঠতে পারছে না, প্রাইসের ক্ষেত্রে পাচ্ছে না, এরকম বহুজাতিক মানে ছোটো ছোটো বেকারি বন্ধ হয়ে গেছে। এবং বন্ধ হয়ে গেছে মিনস নট অনলি দ্যাট, বন্ধ হয়ে গেছে প্রায় 3000-এর ওপর বেকারি বন্ধ হয়ে গেছে, প্রায় 50% এসে দাঁড়িয়ে গেছে। এবার এটা বন্ধ হয়েছে শুধু একটা কারণ রিজন তা নয়, এদের হচ্ছে কী হয়েছে, এদের যা প্রোডাকশান কস্ট দেখা যাচ্ছে যে জিনিসপত্র র মেটেরিয়ালসের দামটা এই যে র মেটেরিয়ালসের দামটা বেড়েছে না, র মেটেরিয়ালসের দাম বৃদ্ধি পেয়েছে কি শুধুমাত্র যে এই যুদ্ধ লাগার জন্য র মেটেরিয়ালসের দাম বেড়ে যাওয়া তা নয়, র মেটেরিয়ালসের দাম কন্টিনিউয়াসলিভাবে বেড়ে যাচ্ছে। আর আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন 8 থেকে 10 বছর ধরে, এবং বেকারি ইন্ডাস্ট্রিগুলো কোনো রকমভাবে তারা চালিয়ে যাচ্ছে। এবং এর মধ্যে সবথেকে বড় দেখুন আরেকটা জায়গা হচ্ছে, একটা র মেটেরিয়ালসের দাম বৃদ্ধি পেলে কী করে একটা মানে এন্ড ফিনিশ প্রোডাক্টের দাম কীভাবে বেড়ে যায়। ঘটনা হচ্ছে কি, মানে একটা ফিনিশ প্রোডাক্টসের দামের উপর দেখা যাচ্ছে শুধু র মেটেরিয়ালস তো লাগছে না, তার সঙ্গে আরও অনেক প্যাকেজিং হ্যান ত্যান অনেক কিছু ইন্ডাস্ট্রি জুড়ছে। এবার দেখা যাচ্ছে কি তার উপর একটা জিএসটি পার্সেন্টেজ এলো, জিএসটি পার্সেন্টেজটা কী হচ্ছে, র মেটেরিয়ালটার উপর পড়ছে, র মেটেরিয়ালটার উপর প্রোডাকশান কস্টে পড়ছে, প্রোডাকশান কস্টের উপর গ্র্যাজুয়ালি পরপর বেড়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এন্ডে গিয়ে যে একটা ফিনিশ প্রোডাক্ট আমার একটা ব্রেড তৈরি হলো, সেই আপনারা তো ধরুন একটা 450 গ্রাম মানে 1 পাউন্ডের ব্রেড খাচ্ছেন বা হাফ পাউন্ডের ব্রেড খাচ্ছেন, কিন্তু এই ব্রেডটা তৈরি করতে গেলে যে কতটা কস্টিংয়ের প্রয়োজন হয় সেটা আমরা কেউই জানি না, কিন্তু যারা অলরেডি এর সঙ্গে যুক্ত আছে তারাই জানে। একটা 450 গ্রাম ব্রেডের ধরুন আমি কিনছি হয়তো মার্কেটে 20 টাকা 25 টাকা ম্যাক্সিমাম, হয়তো সেটা দেখা যাচ্ছে তার কস্টিংই আপনার পড়ে যাচ্ছে, তৈরি করতে হয়ে যাচ্ছে প্রায় 18 টাকা 19 টাকা। তারপর সেটাকে মার্কেটিং করা, তার প্যাকিং কস্ট কিছুই থাকে না। আচ্ছা, ধরুন দাম যেটা বাড়ছে, শুধু দাম বাড়ছে বলে কি যারা শ্রমিক রয়েছে ওনারা কি মজুরি বেশি পাচ্ছেন না ওনাদের মজুরি একই রয়েছে?
না, এবার আমি আপনাকে বলি, এটা কিন্তু নির্ভর করে, এবার মজুরির ব্যাপারটা আপনাকে বলছি, মজুরির ব্যাপারটা নির্ভর করে একটা বেকারির মালিক কতটা পরিমাণ প্রফিট করছে তার উপর মজুরিদের দেয়, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে সেই পরিমাণ প্রফিটই আসছে না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা মজুরি ক্রমশ বাড়ছে, আবার কোনো কোনো দেখা যাচ্ছে যারা মজুরি কম মজুরিতেও কাজ করে চলে যাচ্ছে। তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে। এবং আজকে আমি আপনাকে বলছি পশ্চিমবাংলায় ভালো ভালো ফুড ইন্ডাস্ট্রি আছে, নেই তা নয়। এখানে ব্রেডও তৈরি হচ্ছে, বিস্কিটও তৈরি হচ্ছে, সব কিছু তৈরি হচ্ছে, কিন্তু বর্তমানে এবং এর সঙ্গে প্রচুর কর্মসংস্থান সবাই জড়িয়ে আছে, প্রচুর। কিন্তু এই ফুড ইন্ডাস্ট্রিগুলোর উপর সরকারের খুব একটা বেশি নজর নেই। কেন নেই আমি জানি না। এবং দেখা যাচ্ছে কি, যারা মাল্টি বড় বড় অর্গানাইজেশন আছে তারা এসে মার্কেটটা কভারেজ করে দিচ্ছে, কিন্তু এই ছোট ছোট বেকারি তারা যে এত ভালো প্রোডাকশান দিচ্ছে বা এত ভালো মানে ফিনিশ প্রোডাক্ট দিচ্ছে, তারা কি করছে, তাদের সঙ্গে কম্পিটিশানে যেতে পারছে না। এবং যার ফলে কী হচ্ছে, তারা লস হচ্ছে, তারা ম্যাক্সিমাম বন্ধ করতে বাধ্য হচ্ছে। বা এইগুলোর উপর সরকারের একটা নজর দেওয়া দরকার। আপনাকে আমি বলি, খুব সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। আমি দুর্গাপুরে বসে আছি, একদম দুর্গাপুর থেকে আপনি বেশি না আসানসোল চলে যান 30-40 কিলোমিটার দূর। আসানসোলে 12টা বিস্কুট ফ্যাক্টরি ছিল, ওয়ান অফ দ্য রিনাউন্ড বিস্কুট ফ্যাক্টরি, এবং খুব ভালো ভালো বিস্কুট ফ্যাক্টরি। আজকের ডেটে ওই 12টা বিস্কুট ফ্যাক্টরির মধ্যে অলরেডি 8টা টোটালি ক্লোজড, পুরোপুরি ক্লোজড হয়ে গেছে। এবং এদের প্রচুর প্রোডাকশান ছিল, খুব ভালো প্রোডাকশান ছিল। এবং এই যে বন্ধ হয়েছে, এর মধ্যে এরা এত লসে রান করেছে, নট অনলি লস, মানে নট অনলি এরা জিএসটির জন্য এদের এফেক্টেড হয়েছে, প্রাইসে এরা কম্পিটিশানে যেতে পারেনি বড় বড় বিস্কুট ফ্যাক্টরির সঙ্গে। প্লাস যে ধরুন 2-4টে বেকারি এখন মানে বিস্কিট ইন্ডাস্ট্রি চলছে, তারা ম্যাক্সিমাম কী করছে, ফ্র্যাঞ্চাইজিতে বড় বড় কোম্পানির কাজ করে তুলছে, মানে এই রকম একটা জায়গায় তৈরি আছে। এবং যার ফলে দেখা যাচ্ছে কি, এটা কারোর নজরই নেই যে আমার পশ্চিমবাংলায় যে ফুড ইন্ডাস্ট্রিগুলোকে গ্রো করতে হবে বা গ্রোথ করতে হবে, সেটা সরকারের খুব একটা নজরে নেই। এবং কেন নেই, কিসের জন্য নেই, সেটা মানে বলতে পারবো না, কারণ এটার উপর সরকারের নজর দেওয়া খুব বেশি পরিমাণে দরকার ফুড ইন্ডাস্ট্রিগুলোকে। ওটাই, আমাদের রাজ্যে ভারী থেকে মাঝারি শিল্প সহ কুটির শিল্প রয়েছে, কিন্তু সেই তুলনায় ফুড প্রসেসিং ইউনিটের সংখ্যা অত্যন্ত কম। ফুড প্রসেসিং ইউনিট তৈরি হলে কি এইসব খাদ্য সামগ্রীর দাম কমবে বলে মনে করছেন? দেখুন, এবার আমি একটা কথা বলি, ফুড প্রসেসিং ইউনিটের সঙ্গে করলে যে দাম কমবে, এটার ওটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। দামটা ভেরিয়েবল হয়, দামটা কিভাবে হয়, দামটা নির্ধারিত হয় মার্কেটের ওপর, কম্পিটিশানের ওপর। একজন একটা দিচ্ছে, আমি কতটা দিতে পারবো, বা যে ধরুন আমি হয়তো ও বাড়াচ্ছে, আমি কেন বাড়াতে পারছি না, আমাকে হয়তো একটুখানি কম রাখতে হচ্ছে। এর ওপর মার্কেটিংয়ের ওপর অনেকটা স্ট্র্যাটেজিক্যালি নির্ভর হয়। তবে এটা বলতে পারি যে হ্যাঁ, ফুড প্রসেসিং ইউনিট বাড়লে সবথেকে বড় যে জিনিসটা হবে সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ ভালো হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রচুর কর্মসংস্থান হবে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মানুষ যতটা, আজকে ব্যাপারটা কী হচ্ছে, আজকে আমরা ম্যাক্সিমাম দেখি যারা ধরুন ছেলেমেয়েরা স্কুলে যায়, ছোট ছোট বাচ্চারা, মা বাবারা ম্যাক্সিমাম একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তারা খুব রেডি টু ইট বা রেডি টু ফাস্ট ফুড দিচ্ছে। সেটা খুব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, খুবই ক্ষতিকারক। কিন্তু আমরা কখনো দেখতে পাই না যে না ঠিক আছে, 2টো ব্রেড, তার সঙ্গে 2টো মানে ডিম সেদ্ধ বা একটা কুকিজ, যেটা হেলদি এবং নিউট্রিশিয়াস, সেটা খুব কমই দেখতে পাই। আপনারা দেখবেন হসপিটালে যান, হসপিটালের ক্ষেত্রেও কিন্তু ব্রেডের ব্যবহারটা করে, ঠিক আছে। এখন আবার ব্রেডের এখন অনেক রকম ভ্যারাইটি এসে গেছে। ব্রেড যেমন আমরা ময়দা দিয়েও করছি, আবার ব্রেড আমরা আটা দিয়েও করছি, নানা রকম ভ্যারাইটি এসে গেছে, কিন্তু এটা মানুষের কাছে সেই সচেতনতাটা নেই। এটাই হচ্ছে ব্যাপার। এবং এই সচেতনতা তুলে আনার জন্য শুধু যে ব্রেড ইন্ডাস্ট্রির ওপর জোর দিতে হবে তা নয়, এবার ব্রেড ইন্ডাস্ট্রিকেও জোর দিতে হবে, প্লাস সরকারকেও সদিচ্ছা থাকতে হবে যে এই ব্রেড ইন্ডাস্ট্রি বা এই ফুড ইন্ডাস্ট্রিগুলোকে আমাকে গ্রো করার জন্য। আর আরেকটা কথা কি, এই যে যত যে জিনিসপত্র, যেমন আপনি ধরুন ময়দার দাম 6 টাকা করে পার কেজিতে বেড়ে গেছে, চিনির দাম প্রায় 10 টাকা করে পার কেজিতে বেড়ে গেছে, হিউজ পরিমাণ। এবার রিফাইন্ড তেল 8 টাকা করে পার কেজিতে বেড়ে গেছে। এবং এই যে তেলগুলো, রিফাইন্ড তেলটা হয়তো আপনারা বলবেন যে এটা যুদ্ধের জন্য হচ্ছে, যুদ্ধের জন্য না, এর আগেও বেড়েছে। ফ্যাটের দাম বেড়ে গেছে, এর আগেও বেড়েছে, যুদ্ধের আগেও এটা বেড়েছে। এবং যার ফলে কী হচ্ছে, প্রোডাকশান কস্টটা এতটাই হাই পড়ছে, তাদের পক্ষে আপনি কোনো বেকারিতে যান, একটু খোঁজ নিয়ে দেখুন, তারা বলছে আমরা নিমিত্তকু প্রফিট আমরা করতে পারছি না, মানে এতটাই অবস্থা, মানে কোনো রকমভাবে টিকিয়ে রাখার মধ্যে তারা চলছে। না আচ্ছা, ধরুন এই যে দাম বেড়েছে, এবার বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে
আমাদের বেকারি ইন্ডাস্ট্রিতে, শুধু কি সেখানেই তারা দাম বাড়িয়ে জিনিসপত্র বিক্রি করছে, নাকি দাম যেটা বেড়েছে এর এফেক্টটা মাঝারি বা ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছে বেকারিতে তারাও এগুলো ব্যবহার করছে? তার কারণ ধরুন একটা ব্র্যান্ডেড দোকান থেকে যখন ওখানে আমরা যাব, সেখানে যখন দাম বলা হবে যে 16 টাকার জায়গায় 20 টাকা, সেক্ষেত্রে একটা মানুষ সেটা কিনে নেবে। কিন্তু ধরুন ছোট যেই বেকারি ব্যবসায়ীরা রয়েছে ওনারা যদি 16 টাকার জায়গায় 20 টাকা বলে, তখন সেখানে মানুষ দর করবে যে হঠাৎ করে দাম কেন বেড়ে গেছে, কেন এত টাকা দেবো। তো কি মনে হচ্ছে এটাও কি এফেক্টেড হচ্ছে? এটা এফেক্টেড হচ্ছে, 100বার এফেক্টেড হচ্ছে। কেন কি এই ছোট ছোট বেকারিগুলো, ওটাই আমি বলতে চাইছি, বড় বেকারির সঙ্গে বা বড় ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে কেন কম্পিটিশন করতে পারছে না? বড় ফুড ইন্ডাস্ট্রি যখন আসছে তারা শুধু একটা জায়গাকে, ধরুন তারা একটা জায়গাকে প্রথমে দেখে নিচ্ছে যে আমি এখানে আমার প্রোডাক্টটাকে লঞ্চ করব। সেটা কিভাবে করব? ওদের কি হচ্ছে, ওরা এতটাই ফাইন্যান্সিয়ালি সাউন্ড, ওরা কি করছে, ওই জায়গাটাকে আগে কভার করার জন্য নানা রকম আউটলেট করা, বা সেটাকে আরও মানে মানুষের কাছে কিভাবে আই ক্যাচিং করে সেই আউটলেটটাকে তুলে ধরা, সেই আউটলেটটাকে তুলে ধরে কী করছে, সেই জায়গা থেকে আউটলেটে নিজের ফুডটাকে রেখে একটু চাকচিক্য করে মার্কেটটাকে ওরা প্রেজেন্টেবল করছে। এবার দেখা যাচ্ছে ছোট ছোট বেকারি একই কোয়ালিটির মেটেরিয়াল, সেম জিনিস, তারা কিন্তু সেই পরিমাণ ফাইন্যান্সিয়ালি সাউন্ড নেই বলে তার সঙ্গে কম্পিটিশনে যেতে পারছে না, যার ফলে এই এফেক্ট এসে যাচ্ছে। আর ধরুন বড় বড় দোকান থেকে যখন মানুষ বেকারির কিছু কেক বলুন, পাউরুটি বলুন বা কুকিজ বিস্কুট যাই বলুন না কেন, সেটা কিনতে গেলে কিন্তু দাম দর করে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে ছোট যে ব্যবসায়ীরা রয়েছে ওনাদের সাথে দাম দরে একটু দাম দর করেন এবং চেষ্টা করেন সেই দামটা কমানোর। তাহলে এটাই আমি আপনাকে জিজ্ঞাসা করব যে বড় যে ব্র্যান্ডেড দোকানগুলো রয়েছে তাদের তো চলছে, কিন্তু যারা ছোট ব্যবসায়ী রয়েছে ওনাদের কিভাবে চলবে? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। কারণ একটা কথা হচ্ছে, বড়, আপনি যে কথাটা বলছেন খুব সুন্দর কোশ্চেন করেছেন, বড় যে ধরুন বেকারিগুলো আছে বা তাদের যে প্রোডাকশান আছে সেটা একটা ছোটো বেকারি প্রোডাকশান করতে পারছে না অতটা পরিমাণে, যার ফলে কী হচ্ছে, ওদের প্রোডাকশান কস্টটা কমে যাচ্ছে। সাপোজ আমি একটা কথা বলি, আপনি কুকিজের কথা বলছেন, অরিজিনালি অথেন্টিক কুকিজ এখনও অবধি পশ্চিমবাংলার বুকে 1-2 কোম্পানি করে। এবার আপনি বড় বড় বহুজাতিক সংস্থার যে কুকিজ আছে দেখবেন, একটা কুকিজ মিনিমাম তৈরি করতে গেলে একটা ভালো কুকিজ বা ওয়্যারকাট কুকিজ যেটা তৈরি করে, যেটাকে অরিজিনালি কুকিজ বলে, কুকিজ হচ্ছে ড্রাই কেকস, যেটা অরিজিনালি কুকিজ বলে, সেই কুকিজটার একটা মিনিমাম আমি আপনাকে বলছি 1 পিস মানে ধরুন 25 গ্রাম একটা কুকিজের দামই আপনার পড়ে যাবে প্রায় 3.5 থেকে 4 টাকা। আমি আপনাকে বলছি এটা অরিজিনাল কুকিজ যেটা বলে, যেটা মধ্যে অনেক রকম রিফাইন সুগার লাগে, নানা রকম প্রোডাক্ট দিয়ে কুকিজটা তৈরি হয়। কিন্তু একটা বহুজাতিক সংস্থা যখন কুকিজ দেখাচ্ছে, আমরা দিচ্ছি, তখন দেখা যাচ্ছে একটা 125 গ্রামের দামের কুকিজ আমরা 15 টাকা 12 টাকায় দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে একটা ছোটো বেকারি তো সম্ভবই নয় তার সঙ্গে, এবং তার প্রোডাকশান অনেক বেশি। একদমই। আরেকটা কথা যেটা ধরুন এখন বর্তমানে অনেকেই রয়েছে যারা ঘরে ব্যবসা চালায়, ঘর থেকে ব্যবসা চালায়, বিশেষ করে পাউরুটি, কেক, হোমমেড কেক এখন যেটা খুব প্রচলন, সেটা মানে ঘরে ঘরে বলতে গেলে গৃহস্থ বাড়ির গৃহবধূরা তাদের এখন প্রধান ব্যবসা বলা যেতে পারে এটাই, বেকারি। বিশেষ করে কেক বানানো, বার্থডে কেক থেকে শুরু করে পেস্ট্রি বিভিন্ন ধরনের। আচ্ছা, এই যে দাম বেড়েছে, এখানে কি তাদের ব্যবসাটাও কোথাও না কোথাও এফেক্টেড হচ্ছে? না, এবার আমি আপনাকে একটা কথা বলি, ধরুন আপনি যদি এটা এফেক্টটা হয়েছে কীরকম বলি আপনার সঙ্গে, এই এফেক্টটা হয়েছে যেমন ধরুন যত হোম বেকারস আছে তারা ম্যাক্সিমাম কি করছে, এটা একটা প্রফেশনের মধ্যে নিচ্ছে। এটা কীরকম ব্যাপারটা হয়েছে, এই যে হোম ব্রেড বা হোম বেকার যে আজকে উত্থান, এটা হয়েছে কিন্তু আপনার কোভিডের পর থেকে। একদম, এটাকে একটা ওরা প্রফেশনে নিয়েছে। এবার দেখা যাচ্ছে কি এর এফেক্টটা কী হচ্ছে, তাদের তো ছোট ছোট একটা ওদের ব্যাপারটি, ওদের প্রোডাকশান খুবই কম হয় এবং ওরা কয়েকটা ছোট লিমিটেড কয়েকজন কাস্টমারকে ধরে ওরা কাজটা করে। কিন্তু একটা যখন মিনিমাম একটা বেকারি আসছে, সে তো আর ছোটো কতগুলো কাস্টমারকে দিয়ে কাজ করবে না, সে তখন অনেক জায়গাটা পরিধিটা জুড়ে কাজ করবে এবং তাকে প্রোডাকশান কস্টটা তুলতে হবে। এবং দেখা যাচ্ছে কি তাদের যা কস্টিং হচ্ছে, সেই কস্টিংটা যখন তারা মার্কেটে অলরেডি দিচ্ছে, বা ছোটো ছোটো বেকারি বা ছোটো ছোটো মানে কারণ আজকে বাড়িতে একটা বার্থডে আছে বা কারোর একটা মানে ম্যারেজ সেরিমনি আছে, তারা আর ওখানে না গিয়ে কেকটা দেখা যাচ্ছে ওর কাছ থেকে নিয়ে নিল, এবং যেটা ধরুন এখান থেকে সেল হওয়ার কথা সেটা ওখান থেকে হয়ে যাচ্ছে। এই করেই এফেক্টটা হয়েছে। না ধরুন যারা ধরুন ঘরে, এবং এটা আমি বলি এটা কিন্তু মেজর এফেক্ট হয়েছে একদম, এবং এই হোম বেকসের জন্য কিন্তু যথেষ্ট মেজর এফেক্ট হয়েছে। এটা একটা মানে আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, মানে যতগুলো বড় বড় বেকারি আছে যারা কেক ফেক তৈরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় এফেক্ট।
সেটা তো অবশ্যই। এবার আপনি যেটা প্রথমে শুরুতে বলছিলেন যে র মেটেরিয়ালস তার দামও বেড়েছে, শুধু র মেটেরিয়ালস না, ময়দা থেকে শুরু করে তেল থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বেড়েছে। এবার বড় বড় কোম্পানিতে কি হয় না, তারা যেহেতু কাস্টমাররা সেই কোম্পানিতে জিনিস কিনতে গেলে দামাদামি করে না বা দরদাম করে না, সেক্ষেত্রে তাদের দামটা উঠে যায়, যেটা আপনি এখনই বললেন। কিন্তু ধরুন যারা হোম বেকারি রয়েছে বা যাদের প্রধান ব্যবসাই হচ্ছে বেকারি বা ঘরে হোমমেড কেক তৈরি করা, তো সেক্ষেত্রে দামাদামি তো করা সম্ভব হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে কি কোথাও গিয়ে মানে এরকম এফেক্টেড হচ্ছে যে অমুক জায়গায় তমুক দোকানে গিয়ে তো আমি এই সেম জিনিস সেম এত গ্রাম বা এত কেজি দাম আমি এই দামে পাচ্ছি, কিন্তু আপনার কাছে এত বেশি দাম কেন? হ্যাঁ, এবার আমি একটা কথা বলি। এই কথাটা এটা পরিষ্কার, এটা নির্ভর করে যেমন বহুজাতিক সংস্থার সঙ্গে ছোটো ছোটো বেকারিরা কেন এই কারণে পাল্লা দিতে পারে না, তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। তারা দেখা যাচ্ছে কি এইটার জন্য লোক রেখে দিয়েছে এবং কীভাবে মার্কেটিংয়ে করবো, কীভাবে আমি একটা ডিসকাউন্ট দেবো একটা এন্ড ইউজারকে, মানে যারা ধরুন রিটেলার আছে তাদেরকে আমি কতটা ডিসকাউন্ট দিতে পারবো, সে আবার কতটা মানে যারা কিনতে আসছে তাকে ডিসকাউন্ট দিতে পারবে, যেটা সত্যি করে ছোটো ছোটো বেকারির ক্ষেত্রে সম্ভব না। অথচ তাদের প্রোডাকশান ভালো, তাদের অনেক প্রোডাকশান, তারা হয়তো ডেলি দেখা যাচ্ছে 50 কুইন্টাল 60 কুইন্টাল ময়দার কাজ করছে, কিন্তু তারা পাচ্ছে না সেই কম্পিটিশনে যেতে, এবং যার ফলে কী হচ্ছে, রেটটা ওর সঙ্গে ম্যাচই করতে পারছে। একদমই, আপনি যেটা বলেছেন একদমই ঠিক কথা বলেছেন, এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং প্রাইসগুলো কি হচ্ছে, ওরা যতটা ওদের প্রোডাকশন বেশি, ওরা তাও প্রাইসটাকে অ্যাকোয়ার করে নিতে পারছে, জিনিসপত্রের দাম বেড়েছে বলে। এরা পাচ্ছে না, ছোটো ছোটো বেকারি কোনো সংস্থা পাচ্ছে না। এবার ছোটো বেকারি ভাববেন না যে ছোটো বেকারি একটা 50 কুইন্টাল 60 কুইন্টাল কাজ করছে বলে তারা কম নয়, তাদের সঙ্গে জড়িয়ে আছে অনেক কর্মসংস্থান। সেই কর্মসংস্থানটার দিকে কেউ আর তাকাচ্ছে না, যে এদের চাকরি, এদের কর্মসংস্থান, এদের আজকে যদি চাকরিটা চলে যায় বা এদের কিছু হয়ে যায় বা বেকারিটা যদি বন্ধ হয়ে যায়, এবং একটা বেকারি বন্ধ হয়ে যাওয়া মানে নট অনলি মানে কি বলবো, কতজনের লোকের চাকরি চলে যাচ্ছে তা না, পুরো সিস্টেমটা কোলাপসড হয়। মানে ধরুন এখান বেকারি যেখান থেকে মেটেরিয়াল কিনছে সেখানেও একটা সেল বন্ধ হয়ে যায়, যারা হয়তো সাপ্লাই করছে তারাও বন্ধ হয়ে যায়, তারাও ওর উপর ডিপেন্ডেবল করে বসে আছে, পুরো চেনটা টোটালি নষ্ট হয়ে যায়, এবং সেটাই এখন হয়েছে। একদমই, আপনি যেটা বললেন একদম ঠিক কথা বলেছেন, এবং এটাই এখন বর্তমান অবস্থা। এই বিষয়ে স্থানীয় মানুষরা কি বলছে সাধারণ মানুষ, এই বিষয়ে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছিল সাধারণ মানুষদের কাছে। তো চলুন শুনে নিই যে কতটা সমস্যার মধ্যে রয়েছেন তারা। চপ বিক্রি, ব্রেডের উপরে অনেক কিছু নির্ভর করে আইটেম তৈরি হয়, বেড়েছে। আপনাদের কতটা ব্যবসা করতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো আছে। রেটের দাম বেড়েছে মানে আমাদেরও কস্টলি দাম বাড়ছে। আমরা যে বিক্রি করছি 1 টাকা করে বাড়তি দেওয়ার জন্য, তার জন্য কাস্টমার ফিরে চলে যাচ্ছে। দৈনন্দিন জীবনে একটা ব্যাপক চাহিদা রয়েছে, চাহিদা তো আছেই। দাম বেড়ে যাওয়া মানে আমাদেরও সাধারণ পাবলিকেরও কষ্ট। দেখুন, এখন আমরা যার বক্তব্য শুনলাম তিনি একজন তেলে ভাজা দোকানের মালিক। তার বক্তব্য অনুযায়ী যে শুধুমাত্র যে বেকারির দোকান, ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে তারা এফেক্টেড হচ্ছে তার নয়, এই তেলে ভাজা দোকান যারা চালায়, যারা দিন আনে দিন খায়, তারাও অনেকটাই এই সমস্যায় পড়ছে। কারণ ধরুন তেলে ভাজার দোকানেও বিভিন্ন সামগ্রী আমরা পাই, যেগুলো পাউরুটি থেকে তৈরি হয়, যেমন ব্রেড চপ থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের জিনিস। এই ক্ষেত্রে তারাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের মানে এনার বক্তব্য অনুযায়ী ইনি বললেন যে কোনো জিনিসের দাম, ধরুন একটি ব্রেড চপের দাম যদি 12 টাকা পিস হয়, জিনিসের দাম বাড়ার জন্য, পাউরুটির দাম বাড়ার জন্য সেই 12 টাকা জিনিসটাকে যদি 15 টাকায় বিক্রি করতে চান, সেক্ষেত্রে বিক্রি হচ্ছে না, কাস্টমার ঘুরে চলে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এবং এর জন্য কি হচ্ছে, ওনাকে 10 টাকা কৈফিয়ত দিতে হচ্ছে। উনি তো আর দামটা বেসিক্যালি বাড়াতে পারছেন না, উনি তো সেই এক জায়গায় রয়ে গেলেন। একদমই। এবং দেখা যাচ্ছে কি ওর যখন ওই দামটা যখন বাড়াতে পারছে না, তার তো প্রোডাকশন কস্টটাই উঠছে না। একদমই। তো অটোমেটিকলি তো তাকে লস হচ্ছে না, তাকে আর কিছু করার নেই। এরকম করতেই নষ্ট হয়েছে। এবং শুধু এটা আপনি এই যে চপের ক্ষেত্রে দেখাচ্ছেন, চপের ক্ষেত্রে সেটা নয়, এই এফেক্টটা সব ক্ষেত্রে পড়েছে ফুড ইন্ডাস্ট্রিতে। এটা বেসিক, একদম বেসিক আপনাকে বলছি। এই যে জিনিসটা আপনি দেখালেন না, এটা একদম বেসিক। এই বেসিক জিনিসটা নট অনলি আপনার চপ ইন্ডাস্ট্রি বা চপের ক্ষেত্রে আমি বলছি না, পুরোটাই পড়েছে ফুড ইন্ডাস্ট্রির উপর। এটাই বেসিক জিনিস। না, তাহলে যারা দিন আনে দিন খায়, যারা এই ক্ষুদ্র ব্যবসা করে নিজের সংসার চালাচ্ছে দীর্ঘদিন ধরে, তাদের কি হবে? সেটাই তো বিশাল ব্যাপার না। এবং অনেক কর্মসংস্থান চলে গেছে বিগত, আপনাকে বলছি এই মুহূর্তে ইন্ডিয়ান যা ইকোনমি, তাতে মিনিমাম এই 10-12 বছরে যে পরিমাণ কর্মসংস্থান মানুষ হারিয়েছে এবং ম্যাসিভ। এবং আপনাকে আমি বলছি বিগত
আরও 2-3 বছর আপনি দেখুন ইকোনমির অবস্থা আরও খারাপ জায়গায় যাবে, যে পরিমাণে এখনও আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় আছে। একটু যদি আপনারা স্টাডি করেন ইকোনমির যে অবস্থা আছে আরও ভয়ঙ্কর জায়গায় যাবে। আপনি দেখুন না, আপনার বিগত 2-3 বছর ধরে পেট্রোলের দাম হাই রাইজ করে গেছে। পেট্রোলের হয়তো আমরা বলতে পারি যে না ঠিক আছে এখন যুদ্ধ হচ্ছে, কিন্তু আমাকে গভর্নমেন্ট বলছে কি আমার কাছে স্টক আছে পেট্রোল ডিজেলের, তাহলে তো দাম বাড়ার উচিত নয়। আমার কাছে যখন স্টক থাকছে তাহলে তো আমার এনাফ, যখন আমাকে বলছে গভর্নমেন্ট আমার কাছে স্টক আছে, তাহলে তো আমার দাম বাড়া উচিত নয়, কিন্তু আমার দাম বেড়েছে, হিউজ রাইজ হয়েছে। এবং পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। আপনি ফুড ইন্ডাস্ট্রি বলে বলছি না, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, শুধু ফুড বলে না, সব ক্ষেত্রে কিন্তু আজকে অবস্থা খুবই খারাপ। আচ্ছা ধরুন পাউরুটি, কুকিজ, কেক, পেস্ট্রি এসব সামগ্রী তৈরির মূল উপকরণ তো বাইরে থেকে আসে, আমাদের রাজ্যে উৎপাদন হয় না বলেই কি এই মূল্যবৃদ্ধির সমস্যা? অবশ্যই ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি অনেকের নলেজে নেই। আমরা যেমন ধরুন কেক তৈরি করতে গেলে বা যে ফ্যাট এই সব জিনিসগুলো, এইগুলো তৈরি করতে গেলে যে উপকরণ, এগুলো ম্যাক্সিমামই আসে আপনার বাইরে থেকে। বাইরে মানে কোথা থেকে আসছে? কিছু আসছে আপনার সাউথ থেকে, কিছু আসছে আপনার মানে হরিয়ানা ফরিয়ানা ওই সব দিক থেকে, কিছু আসছে বদ্রি থেকে, এই সব দিক থেকে। তো সেইটা মানে এই যে এই জিনিসগুলো যদি আমরা বেঙ্গলে আমরা করতে পারি তো আমাদের বিশাল পরিমাণ গ্রোথ আছে, আমাদের কস্টিংটাও অনেক কমবে। আচ্ছা তাহলে এই সমস্যা, যেটা এখন সমস্যা দীর্ঘদিনের, এটা কি শুধুমাত্র আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে, নাকি পশ্চিমবঙ্গের বাইরেও অন্য কোথাও দেখা দিচ্ছে? হ্যাঁ, এবার আমি বলি, ধরুন আপনি যদি তুলনা করেন পশ্চিমবঙ্গে যে মানে কি বলবো আপনার, ধরুন পার ইনকাম ক্যাপিটাল যেটা আছে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের, সেটা যখন পশ্চিমবঙ্গকে একটু ছাড়ছেন, আপনি একটু এগিয়ে যান, ঝাড়খণ্ডে চলে যান, রাঁচি বলুন, টাটা বলুন, এই সব জায়গায় আমরা যে পরিমাণ ধরুন ব্রেডটা যেটা বিক্রি করছি যে দামে, তার থেকে ওখানে বেশি দামে বিক্রি হয়, পার ক্যাপিটাল ইনকাম ওখানে অনেক বেশি, যেটা এখনও অবধি পশ্চিমবঙ্গে সেই গ্রোথ হয়নি। কেন হয়নি? পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিগুলো যত আছে না, যত ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি আমার যত ডেভেলপ করবে, আমার ফুড ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে, শুধু ফুড ইন্ডাস্ট্রি না, অ্যাক্সেসরি শিল্প বা এখানে অনেক বড় বড় আপনারা তো জানেন হেভি ইন্ডাস্ট্রি আছে, হেভি ইন্ডাস্ট্রিগুলোর আজকের অবস্থা খুব খারাপ। হেভি ইন্ডাস্ট্রিগুলোকে যতক্ষণ না গ্রো না করতে পারবে, ছোটো ছোটো ইন্ডাস্ট্রি এনে তো লাভ নেই। একটা বড় হেভি ইন্ডাস্ট্রিকে যখন আমি গ্রো করব, সেখানে হিউজ একটা কর্মসংস্থান হয়, এবং এই হেভি ইন্ডাস্ট্রিগুলোকে নিয়েই কি হয়, অ্যাক্সেসরি ইউনিটগুলো চালু হয়। যত ছোটো ছোটো ইন্ডাস্ট্রি আছে তারা চাঙ্গা হয়ে ওঠে। যখন তারা চাঙ্গা হয়ে উঠবে, অটোমেটিকলি কী হবে, পয়সা আমার পকেটে রইলো, কিন্তু পয়সাটাকে আমি কিনলাম না, ইউটিলাইজ করলাম না। তার মানে কি, টাকাটা রোলিং হচ্ছে না। টাকাটা যতক্ষণ না আমার মার্কেটে রোলিং না হবে, আমার ইকোনমি গ্রো হবে না। ঘটনাটা সেইখানে হয়ে গেছে। সে তো একদম ঠিক কথা। এবার ধরুন এই যে বড় বড় ইন্ডাস্ট্রি ঠিক নয়, বড় বড় যেই কোম্পানিগুলো রয়েছে বেকারির, কোথাও কি এই বড় কোম্পানিগুলো ছোট যারা বেকারি হাউস চালাচ্ছে, বা আমি যেটা একটু আগেই বললাম যে যারা হাউস ওয়াইফ রয়েছেন, তাদের অনেকেরই এখন প্রধান ব্যবসায় হচ্ছে কেক। শুধু কেক নয়, কেক, কুকিজ থেকে শুরু করে আরও বেকারির বিভিন্ন সমস্ত জিনিসপত্র। আচ্ছা কোথাও কি বড় কোম্পানির জন্য তাদের ব্যবসাটা এফেক্টেড হচ্ছে? দেখুন, যারা হোম বেকারস আছে, হোম বেকারসের ক্ষেত্রে বড় কোম্পানির সঙ্গে যদি আমি তুলনা করি, তাদের কোনো এফেক্টেবল হবে না, আসবেই না তাদের ক্ষেত্রে, কারণ তাদের চেইন অফ বিজনেসটা অনেক বড় না। যেমন ধরুন কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানি, সেখান থেকে আমি যখন একটা কেক কিনছি বা একটা কুকিজ কিনছি, তিনি ধরুন আমাকে একটা দাম বললেন, কথার মানে বলছি 50 টাকা বললেন, আমি কিন্তু সেখানে কোনো দামাদর করব না, আমি এক চান্সে সেটা কিন্তু কিনে নেব। কিন্তু সেই একই দাম যদি কোনো হোমমেড বেকারি বা যিনি চালাচ্ছেন ব্যবসা, তিনি যদি বলেন, আমি কিন্তু তার কাছ থেকে কেনার আগে দুবার আমি বলবো যে কেন আপনি দামটা এত দিচ্ছেন। তিনি যদি আমাকে এটা বলেনও যে এখন জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারি ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, কিন্তু সেক্ষেত্রেও আমি যতটা দাম কমানো যায় সেই চেষ্টা করব। কেন এটা হচ্ছে? কেন? ওটাই, কেননা একটা বড় ইন্ডাস্ট্রি কি করছে, সে মানুষের ক্ষেত্রে পুরো ঢুকে যাচ্ছে ভেতরে, বিজ্ঞাপন দিয়ে, অ্যাড দিয়ে আই ক্যাচিং করে ফেলছে, যার ফলে আমরা দেখছি কি ওই তো ব্র্যান্ডটা যখন তাকে সেটা ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলছে, আমরা সে বিভিন্ন রকম তার বিজ্ঞাপন দেখছি, টিভিতে দেখছি, পেপারে দেখছি, সব কিছুতে দেখছি, এবং তার ফলেই মানুষ সেটা বিশ্বাস করে দিচ্ছে না এটা একটা ব্র্যান্ডেড, আমি এখানেও দেখছি, আমি অন্য জায়গাতেও দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার নানা জায়গায় আমি ওই ব্র্যান্ডটাকে দেখতে পাচ্ছি। কিন্তু একটা ছোট সংস্থা যখন হচ্ছে বা ছোট ছোট হোম বেকার, তারা তো সেই জায়গাটা দিতে পারছে না। মানুষের কাছে কী হয়ে গেছে জানো তো, এখনকার দিনে বাহ্যিক জিনিসটা তারা বেশি দেখছে, একদম ভেতরটা তারা বেশি দেখতে পাচ্ছে না। বাহ্যিক জিনিস ওখানে কী হচ্ছে, ওখানে প্যাকিং করে দিলাম, একটু আই ক্যাচিং করে দিলাম,
মানুষ অটোমেটিকলি গিয়ে ওটার উপর প্রভাবিত হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে রাজ্যে যদি ফুড প্রসেসিং ইউনিট গড়ে ওঠে তাহলে সেক্ষেত্রে কি মনে হয় যে প্রচুর মানে ফুড প্রসেসিং গড়ে ওঠে না, গড়ে ওঠা উচিত। এবং যেগুলো ধরুন আমি আপনাকে আবার বললাম, যেসব বড় বড় বিস্কিট ইন্ডাস্ট্রি বা ফুড ইন্ডাস্ট্রি যেগুলো বন্ধ হয়ে গেছে অলরেডি যেগুলো অলরেডি চলছিল একদম বন্ধ হয়ে গেছে, যেমন আসানসোলে আছে, বর্ধমানে অলরেডি আপনারা জানেন আছে দুটো, আসানসোলে 8টা অলরেডি ক্লোজ ডাউন হয়ে গেছে। এগুলোকে ইমিডিয়েটলি সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে এগুলোকে কীভাবে চালানো যায়, কীভাবে তাকে সাপোর্ট করা যায় এই জিনিসগুলো, প্লাস যত ছোট ছোট বেকারি আছে তাদেরকে কীভাবে সাপোর্ট করে তাদেরকে এগিয়ে নিয়ে যায়। এর সঙ্গে তো শুধু একটা জিনিস জড়িত না, হাজারটা জিনিস জড়িত আছে, এবং এতে আমার কর্মসংস্থান হলে আমার ইকোনমিক স্ট্যান্ডার্ডটাও ভালো হবে, অবশ্যই হবে। না ধরুন রাজ্য সরকার এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রি উদ্বোধনের প্রচেষ্টা চালাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের ফুড প্রসেসিং ইউনিট গড়ার কথা রাজ্য সরকার ভাবছে না কেন, না আপনার কি মনে হয়? না ভাবছে না বললে দেখুন কিছু ঠিক বলতে পারবো না, কেননা কিছুদিন আগে দেখলেন আপনারা আমুলকে নিয়ে এসছে। এবার একটা কথা বলি, আমরা সবাই হয়তো ভাবি অনেকের এটা নলেজে নেই, আমরা জানছি যে আমুল আসছে, আমুল পশ্চিমবাংলায় নেই, অনেকে আমরা জানি, মানে এটা কিন্তু সবাইকার নলেজে নেই। আমুল কিন্তু পশ্চিমবাংলায় ছিল, অনেক আগে থেকেই ছিল। হরিণঘাটার ওখানে আমুলের বিশাল বড় প্ল্যান্ট আছে, এবং সেখান থেকে তারা অলরেডি দুধ বলুন এই বলুন অলরেডি প্রোডাকশান দিয়ে গেছে। আমুল এখানে কেন আসছে? আমুল আসছে দুটো জিনিসের জন্য। তারা তাদের নতুন একটা ব্র্যান্ডকে, দইটাকে কিভাবে আমরা আরও এক্সপ্যান্ড করতে পারবো, কারণ তারা অলরেডি একটা মার্কেট শেয়ার পেয়ে গেছে। তারা দেখছে যে আমার ওই প্ল্যান্ট থেকে যদি আমি প্রোডাকশানটা করি, আমি যতটা করতে পারবো, আমি যদি দইয়ের জন্য আলাদাভাবে একটা ইউনিট করি, আমি বেশি ভালোভাবে আরও মার্কেটে এন্ট্রি করতে পারবো। তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে ব্যাপার। তার মানে এই নয় যে আমুল ছিল না, আমুল অনেক আগে থেকে ছিল, এবং অনেক আগে থেকে আমুল ছিল। সে তো অবশ্যই। এবার আপনি যে কথাটা বললেন যে আসানসোলেও অনেক ইউনিট ছিল যেগুলো বন্ধ হয়ে সেইগুলোর উপর সরকারের জোর দেওয়া উচিত। হ্যাঁ, ওটাই আমার প্রশ্ন আপনার কাছে, যে সরকার তো বিভিন্ন নতুন ইন্ডাস্ট্রি ওপেন করছে বা উদ্বোধন করার কথা ভাবছেন, তাহলে যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে কোনো না কোনো কারণে, সেগুলোকে কেন নতুন করে চালু করার কথা এটাই তো, ভাবছেন না? এটা দেখুন এখন তো এটাই তো সব থেকে প্লাস পয়েন্ট, যেটা সরকারকে সব থেকে বেশি চিন্তা করতে হবে। আপনাকে আমি আগেও বললাম যে দেখুন ছোট ছোট ইন্ডাস্ট্রি বা এই যে যেমন ধরুন সাপোজ আমি বলছি এই যে ম্যানুফ্যাকচারিং ইউনিট বা এই যে যেমন আমুলকে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে, এটা দারুণ জিনিস। এবার ব্যাপারটা এখানে কর্মসংস্থানটা একটা সার্টেন লেভেলে হবে, এই রকম নয় যে এখনকার দিনে কী হচ্ছে, ধরুন একটা ইউনিট বসছে, সেই ইউনিটটার ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হচ্ছে, অটো জেনারেটিক সিস্টেম হচ্ছে। তার মানে কি সেখানে যা মেশিন হচ্ছে সব অটো প্ল্যান্ট, অটো রকম চলবে, সেখানে মানুষের হয়তো পরিমাণটা কম। তাহলে আমার হচ্ছে কি, আমার তো কর্মসংস্থান দরকার। আলটিমেটলি ধরুন আমি পশ্চিমবাংলাকে ডেভেলপ করব, কী বেসিসে আমি ডেভেলপ করব? আমাকে দুটো জিনিস করতে হবে। প্রথম হচ্ছে আমাকে দেখতে হবে যে আমি কিভাবে এখানে ইকোনমিক গ্রোথ করতে পারি। ইকোনমিক গ্রোথ করলে একটা যে কোনো একটা স্টেট তার পার ক্যাপিটাল ইনকাম অটোমেটিক বেড়ে যায়। এবার এই ইকোনমিক গ্রোথটা করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে জোর দিতে হবে ইন্ডাস্ট্রির উপর। এবার ইন্ডাস্ট্রি মানে কোন ইন্ডাস্ট্রি? যেগুলো বড় বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে, যেখান থেকে কেউ একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আমি দাঁড় করালাম, সেটাকে যখন আমি দাঁড় করাচ্ছি তাকে কেন্দ্র করে শুধু একটা জিনিস হয় না, তাকে কেন্দ্র করে তার অ্যাক্সেসরি ইউনিট হয়, তাকে কেন্দ্র করে ছোটো ছোটো ইন্ডাস্ট্রি করে। এই যে ফুড ইন্ডাস্ট্রি, সেখানে মানুষ আসবে, লোকজন আসবে, লোকে সকালে ব্রেকফাস্ট করতে গেলে দুটো ব্রেড খাবে। ঘটনাটা কি বলি, পশ্চিমবাংলায় এখনও ব্রেডের কালচারটা সেরকমভাবে হয়নি যে মানুষ সকালবেলা উঠেই, যেটা সাউথে হয় সকালবেলা একটু ব্রেড খাচ্ছে, বা মহারাষ্ট্রে হয় ব্রেড বড়া পাও, যেটা আপনারা শুনে থাকেন। আমাদের এখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে কালচারটা কি, সকালবেলা উঠলেই আমরা ব্রেকফাস্টে কী করি, নয় রুটি খাই, আর নাহলে যারা ধরুন অফিসে বেরোচ্ছে সকালবেলা দুটো ভাত খেয়ে আমরা বেরিয়ে গেলাম, দুপুরবেলা আমরা রুটি খেলাম। আমরা কি খুব ব্রেডটাকে খাই? খুব কম। বা আরেকটা জিনিস আপনাদের আমি বলছি, আমি আবার এটা রিপিটেশন করে বলছি, যে স্কুলে যারা ইয়াং মানে ছেলেমেয়েরা যারা স্কুলে যাচ্ছে তাদের ক্ষেত্রে বারবার করে বলছি, এই ফাস্ট ফুড যেন না দেওয়া হয়। এটা ভীষণ ভীষণ ক্ষতিকারক। তার থেকে আপনি ব্রেড দিন, দুটো ডিম সেদ্ধ দিন, একটা কুকিজ দিন, একটা কলা দিন, সেটা অনেক বেশি নিউট্রিশিয়াস। সে তো অবশ্যই। এবং স্কুলগুলোকেও সেটা দেখতে হবে, স্কুলগুলোকেও এগুলোকে মানে ম্যান্ডেটারি করতে হবে যে না এগুলোই আসুক, তবেই না সব কিছু জিনিসটা। এবার ব্যাপারটা এটাই হচ্ছে ব্যাপার। আর আপনার ক্ষেত্রে বারবার করে বলছি, যতক্ষণ না বড় বড় ইন্ডাস্ট্রি না ঠিক মতোভাবে লাইন আপ হবে ততক্ষণ হবে না, কোনো মতেই সম্ভব না। না, আরেকটা কথা যেটা আপনি বললেন যে কর্মসংস্থান একটা বড় দিক। আচ্ছা ধরুন আমাদের রাজ্যের এখন অনেক পরিযায়ী শ্রমিক আছে,
যারা বাইরে ভিন রাজ্যে কাজ করতে যায়। এখানে ইন্ডাস্ট্রি খুললে তারা ভরসা করে কতটা মানুষ এখানে ফিরবে রাজ্যে কর্মসংস্থানের জন্য, কি মনে হয়? বলি, এবার আপনাকে বলি শুনুন। পরিযায়ী শ্রমিকটা যেটা বললেন না, আপনাকে আমি বলি, এটা খুব ক্লিয়ার ব্যাপার। পরিযায়ী শ্রমিক যেমনি পশ্চিমবাংলা থেকে বাইরে যায়, পরিযায়ী শ্রমিক সেমনি বাইরে থেকেও পশ্চিমবাংলায় আসে। কিন্তু আমরা সেই একটা সংখ্যাটা জিনিস, কিন্তু কম। না আমি বলি আপনাকে বলি, কম নয়। আপনারা যদি বাইরে ঘোরেন না, মানে আমি তো ঘুরে বলেই বলছি, একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেল থেকে আমি কথাটা বলছি। পরিযায়ী শ্রমিক আমরা হচ্ছে দেখাচ্ছি আমরা যাচ্ছি বাইরে, কারা যায় জানেন? অ্যাকচুয়ালি আমি দুটো ট্রেডের লোক যায়। একটা হচ্ছে মিস্ত্রি যায়, যারা হয়তো বিল্ডিং তৈরি হচ্ছে। আর একটা কারা যায় জানেন? যারা অর্নামেন্ট, সোনার দোকান, ডিজাইনিংয়ের, তারা বাইরে যায়। এবার এই দুটোর মধ্যে কোথায় বেশি যায়? একটা যায় বেশি মহারাষ্ট্রে আর সাউথে, আর একটা যায় আপনার দিল্লিতে এইদিকে কারা যাচ্ছে? ফ্ল্যাট এসবের। আর যারা মহারাষ্ট্র বলুন, এইদিকে বলুন, এরা কারা যাচ্ছে? যারা ধরুন অর্নামেন্টসের কাজ করে, সোনার কাজ করে, ডিজাইনিংয়ের কাজ করে। সেই ডিজাইনিংয়ের কী হচ্ছে, তারা যে পারিশ্রমিকটা আমরা পশ্চিমবাংলায় যেটা হয়তো দিচ্ছে, তার থেকে অনেক বেশি তারা ওইখানে যাচ্ছে। সেই জন্য কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি পরিযায়ী শ্রমিক হিসাবে। 1 নম্বর, পরিযায়ী শ্রমিক বলে কোনো সেরকম হয় না। আজকে ধরুন আমার এখানে চাকরি বাকরি নেই, বা কেউ হয়তো ভালো ঘরের ছেলে, তারা হয়তো বাড়ি গিয়ে কাজ করছে, ব্যাঙ্গালোরে যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, তাহলে তাকেও কি আমি পরিযায়ী শ্রমিকভাবে বলবো? আমরা তো তাদের ক্ষেত্রে বলছি না, ভালো ঘরের ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে আমরা পরিযায়ী শ্রমিক, একই তো নেচার অফ ওয়ার্কটা তো একই। একদমই। এবার আমরা বানিয়ে দিচ্ছি পরিযায়ী শ্রমিক, এটা না, এটা ভুল ধারণা। পরিযায়ী শ্রমিক যেমনি পশ্চিমবাংলা থেকেও বাইরে যাচ্ছে, বাইরে থেকেও পরিযায়ী শ্রমিক আসছে, আমরা তো জানি না। আপনাদের ক্ষেত্রে আপনাকে আমি বলছি, এখানে পশ্চিমবাংলায় অনেকে আছে যারা বিহার থেকে প্রচুর পরিমাণে পশ্চিমবাংলায় এসছে, উড়িষ্যা থেকে এসছে। তারা এখানে এসে রীতিমতো কাজ করছে। কেউ ট্রান্সপোর্টে আছে, কাজ করছে, কেউ আছে তোমার ঠেলা গাড়িতে কাজ করছে, কেউ অটো চালাচ্ছে, কেউ ট্যাক্সি চালাচ্ছে, কেউ বলছে, তারা নিজেরা বলছে আমরা পশ্চিমবাংলার মতো বা বাংলার মতো শহর আমরা পাই না। এবার এটা একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয় যে পরিযায়ী শ্রমিক না, ওখান থেকেও লোক আসছে, এখান থেকেও লোক যাচ্ছে, এরকমই ব্যাপারটা হচ্ছে না। অ্যাকচুয়ালি বিষয়টা ধরুন, যারা ইঞ্জিনিয়ারিং পাস করছে, বিভিন্ন ডিপ্লোমা বলুন, আইটিআই বলুন বা বিটেক, তাদের যাওয়ার ধুমটাই বেশি। এবার আমি বলছি, ধরুন ইঞ্জিনিয়ারিং করছে, আইটিআই হচ্ছে, এবার স্বাভাবিক ব্যাপার, খুব ভালো কথা বলছে। এখানেও তো ধরুন আমার ছোটো ছোটো ইন্ডাস্ট্রি হয়েছে, একদম যে হয়নি তা নয়। আপনি একটুখানি চলে যান পানাগড় শিল্প তালুকে, ইন্ডাস্ট্রি হয়েছে, কিন্তু এগুলো আমাদের চোখে পড়ে না। দেখতে হবে, জানতে হবে। কিছু ভালো ইন্ডাস্ট্রি হয়েছে, কিছু ছোটোখাটো ইন্ডাস্ট্রি এসছে। আপনি চলে যান ধুলাঘর, ভালো ভালো ইন্ডাস্ট্রি এসছে। আপনি ওইদিকে চলে যান মালদার দিকে, ভালো ভালো ইন্ডাস্ট্রি এসছে। এবার দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো যে পরিমাণ ইঞ্জিনিয়ার আমার একটা পাস আউট হয়ে বেরোচ্ছে, সেই পরিমাণ কর্মসংস্থান আমার এখানে নেই। সেটাই সমস্যা। এবার এবার কেন কর্মসংস্থান নেই? সেই কর্মসংস্থানকে জেনারেট করতে কি করতে হবে? তাহলে আমাকে বড় বড় হেভি ইন্ডাস্ট্রিগুলো আমাকে করতে হবে, রিভাইভ করতে হবে। আমি যদি সেই জায়গাটাকে রিভাইভ করতে না পারি, আমি কি করে দেবো? না, একদমই। আর ধরুন বড় বড় ইন্ডাস্ট্রি শুধু নয়, এখানে যে ইন্ডাস্ট্রিগুলো অলরেডি রয়েছে, তারা তাদের ডিগ্রি সম তারা তাদের বেতন দিতে পারছে না। একদমই, আমি আপনাকে বলছি। এবং নট অনলি তারা বেতন দিতে পারছে তাও নয়, এই যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিগুলো দেখা যাচ্ছে কি বাইরে থেকে কাজ ধরছে। এবার বাইরে থেকে যখন ধরো কাজ ধরছে, আরও তো বাইরের কোম্পানি আছে, তারাও তো কাজটা ধরছে, তারা যে পরিমাণ হয়তো কস্ট কমে করে দিচ্ছে, এরা পাচ্ছে না। এদের ক্ষেত্রে তখন এরা ইঞ্জিনিয়ারকে সেইভাবে পয়সা দিয়ে রাখতে পারছে না, তখন দেখা যাচ্ছে সেই ইঞ্জিনটা কিছুদিন কাজ করার পর বাইরে চলে যাচ্ছে। একদমই ঠিক কথা বলেছেন। এই মুহূর্তে আমরা শুনে নেব আরেকটি স্থানীয় মানুষের বাইট, শুনে নিই। চাপ তো অবশ্যই বাড়ছে, কারণ দেখুন মানুষের জীবনে সবার আগে ঘুম থেকে উঠে আমরা কি করি? আমরা খাওয়াটাই সবার আগে প্রেফার করি। আর আমরা সাধারণত মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে, কিংবা তাদের জন্য খুবই সমস্যা। এবং আমাদের ক্ষেত্রেও, আমাদের এই জায়গাতেও যে দাঁড়িয়ে দেখা যায় যে যারা মিডল ক্লাস ফ্যামিলি, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সমস্যা দাঁড়িয়েছে। কারণ খালি পাউরুটির দাম বাড়ছে না, মানুষের দৈনিক জীবনে একটা সংসার করতে গেলে যা যা জিনিস লাগে, সমস্ত জিনিসেরই দাম বেড়ে যায়। তো সেই খাবার জিনিসটার যদি আমাদের দাম এত বেড়ে যায়, তো সেক্ষেত্রে একটু স্বাভাবিক সবারই অসুবিধা হয়। আরেকটা বিষয় ধরুন, এই যে বিভিন্ন জিনিসের দাম তো বাড়ছে, যেটা আপনি বললেন একদম ঠিক কথা, কিন্তু জিনিসের দাম বাড়ার সাথে সাথে মানুষের বেতন কি বাড়ছে? না, একদমই না।
তাহলে তারা সার্ভাইভ করবে কি করে? ওটাই তো মেন হয়ে যাচ্ছে, সেই ঘুরে ফিরে একটা জায়গায় আমরা এসে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছি একদমই তাই, কর্মসংস্থানের ক্ষেত্রে। একদমই তাই। সার্ভাইভই করতে পারছে না। আমার তো ইনকামটা তো আমার ওই জায়গায় থেকে গেছে, আমার তো ইনকাম বাড়ছে না, অটোমেটিকলি সেই জিনিসটা হবে। আজকে সত্যি কথা বলতে কি আমি আপনাকে বলি, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল একটা এত সুন্দর জায়গা, সেই জায়গাটাকে যদি ইচ্ছা করে না যে কোনো সরকার একটা দারুণ জায়গা তৈরি করে দিতে পারে ভারতবর্ষের বুকে, কিন্তু সেইটা সদিচ্ছা থাকতে হবে। সেটা যদি ডেডিকেশান নিয়ে করে যে না আমি এটা করবই, আমার এখানে ডেভেলপ করবো, এবং আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল যদি, শুধু আমি পশ্চিমবাংলা জুড়ে বলছি, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল যদি ডেভেলপ করে না, সেই ডেভেলপমেন্ট থেকে নট অনলি শুধু আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল বেনিফিট পাবে, সারা পশ্চিমবাংলা বেনিফিট পাবে। আপনি এখান থেকে একটু চলে যান, বেশি দূর নয়, বাঁকুড়াটাকে যে আমরা একটু ভালো করে ডেভেলপমেন্ট করব, কি বেসিসের উপর ডেভেলপমেন্ট করব, সেইটা সরকারকে দেখা উচিত, সেটাও সরকার দেখছে না। আপনি একটু এগিয়ে চলে যান পুরুলিয়া থেকে আমার নিয়ারেস্ট টাটা আমার খুব কাছে, কিন্তু পুরুলিয়াতে আমার টাটা থেকে এমন কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো হয়তো আমরা দেখা যাচ্ছে আমরা অন্য স্টেট থেকে নিচ্ছি, কিন্তু আমি সেই ইন্ডাস্ট্রিটা যদি পুরুলিয়ার কাছাকাছি করি তাহলে আমরা টাটা থেকে ওটা কমিউনিকেট করে নিতে পারবে, সেই জায়গাগুলো দেখছেন। এবং এই ছোট ছোট জিনিসগুলো মানে এটা হচ্ছে কি, এটা মানে দূরতার দৃষ্টি, সেই জায়গাগুলোকে দেখতে হবে। না সেটা তো অবশ্যই। এবার ধরুন আগে কি হতো না, ইঞ্জিনিয়ারিং পাশ করার পর বা কোনো ডিগ্রি পাশ করার পর আগে ছাত্ররা বা ছাত্রীরা পশ্চিমবঙ্গে কর্মসংস্থান খুঁজতো, কিন্তু এখন তাদের ডিগ্রি পেতে না পেতেই তারা বাইরের যে কোনো রাজ্যে বা বাইরের কোথাও কর্মসংস্থান খুঁজছে। শুধুই কি বেতনের জন্য, যে পশ্চিমবঙ্গে বেতন দিতে পারছে না সেটা, নাকি এখানে অনেক জায়গাতে ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও রিক্রুটমেন্ট হচ্ছে না? দেখুন, ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও রিক্রুটমেন্ট হচ্ছে না, এটাও যেমন একটা ঠিক কথা। আবার ধরুন বেতন বৃদ্ধির ক্ষেত্রেও এটা একটা মানে ভাইটাল, মানে একজন সে দেখছে যে আমার যা কোয়ালিফিকেশান আছে, আমি যখন বাইরে চলে যাচ্ছি তখন হয়তো দেখা যাচ্ছে সেইটার থেকে তার মানে 20%, 30% কি 40% অবধি তার স্যালারি হিক করতে পারছে। শুধু তাই নয়, এবং দেখা যাচ্ছে, এবার একটা কথা বলি, এর মধ্যে একটা বড় ব্যাপার আছে। আমরা হয়তো দেখি কি অনেকে বাইরে যাচ্ছে, একটা ভালো টাকার স্যালারি চাকরি করছে, ঠিক কথাই, কিন্তু দেখা যাচ্ছে আবার তাকেও যদি আপনি একটু জিজ্ঞেস করে দেখেন, বলে যে সে হয়তো বলবে যে আমি এখানে যা কস্ট এক্সপেন্সেস বিয়ার করছি তার থেকে আমি ঘরে ভালো ছিলাম। সে তো 100 বারই ঠিক কথা, কিন্তু এবার দেখা যাচ্ছে কি সে ওখান থেকে হয়তো পাচ্ছে, বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে আমাকে, কারণ আমার এখানে নেই, হচ্ছে না, সেই জন্যই ঘটনাটা ঘটছে। না আবার ধরুন পশ্চিমবঙ্গে এমন অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যারা বলছে আগে তুমি এক্সপিরিয়েন্স নিয়ে আসো কাজের। আচ্ছা, একটা ছাত্র বা ছাত্রী সদ্য কলেজ পাশ করেছে বা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, সেক্ষেত্রে সে এক্সপিরিয়েন্স পাবে কোথায়? তাকে সেই সুযোগটা দিতে হবে, তবে না সে সেই এক্সপিরিয়েন্সটা পাবে। এই ক্ষেত্রে আমি আপনাকে বলি, এই ক্ষেত্রে সরকারকে একটু সদিচ্ছা কেন দেখাতে হবে আমি আপনাকে বলি। সরকারের কিছু কিছু জায়গায় কিছু ইউনিট আছে যেখানে তারা অনায়াসে একটা ফ্রেশার ছেলেমেয়ে যখন আসছে তাদেরকে সেই জায়গাগুলোতে দাঁড় করিয়ে একটু ট্রেনিং দিয়ে বা একটুখানি কাজ করিয়ে সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করিয়ে নিতে হবে। এবার ব্যাপারটা কী হয়, প্রাইভেট কনসার্ন, দেখুন গভর্নমেন্ট আর প্রাইভেটের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রাইভেট কখনো চাইবে না যে আমি মানে সেবা করতে চাই, সে সবসময় প্রফিট খোঁজে। এবার গভর্নমেন্ট কী করে, গভর্নমেন্ট সেবা করে। এবার সেই জায়গাটা কী হচ্ছে, সেই জায়গায় ছেলে মেয়েগুলোকে দাঁড় করাতে গেলে যারা হয়তো পাস আউট করে বেরিয়ে আসছে, তাদের ক্ষেত্রে গভর্নমেন্টের সঙ্গে অনেক ইউনিট আছে যে তাদেরকে তুমি ট্রেনিং দেওয়া করাও, 1 বছর তারা শিখুক, তাদেরকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দাও, অটোমেটিকলি সে তখন এই জায়গাটা দাম পাবে। কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। এবার যার ফলে কী হচ্ছে, অনেক ইঞ্জিনিয়ারিং পাস করেও চাকরি পাচ্ছে না, বা এবার চাকরি পেলেও অনেক কম মাইনেতে চাকরি পাচ্ছে, যেহেতু তার এক্সপিরিয়েন্স নেই। এই জায়গাগুলোকে দেখতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর এই দাম বাড়ার জন্য যারা ধরুন ঘরের মধ্যে ছোট ব্যবসা করে খাবার চেষ্টা করছে বা সংসার চালানোর চেষ্টা করছে, এই দাম বাড়ার জন্য তারাও তো এফেক্টেড হচ্ছে ভীষণ রকমভাবে। তাদেরকেও তো কিনতে হচ্ছে, তাদেরকেও তো র মেটেরিয়ালস কিনতে হচ্ছে। এবার দেখা যাচ্ছে তারাও কোনো ক্ষেত্রে দাম বাড়াতে পারছে না। মানে ব্যাপারটা কি হচ্ছে, সর্বোপরি জায়গায় এসে এফেক্ট হচ্ছে। এটা সমাধান কি হতে পারে? দেখুন, এটা সমাধান বলতে গেলে এটা একটাই সমাধান হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব, এটাই আমি বলবো যে ফুড ইন্ডাস্ট্রিগুলোর ওপর খুব বেশি পরিমাণে নজর দেওয়া। এবং ফুড ইন্ডাস্ট্রি, দেখুন ফুড একটা এমন জিনিস না, কেউ ছাড়তে পারে না, মানুষকে বেঁচে থাকতে গেলে খেতেই হবে। একদমই তাই। এবার এই জায়গাটাকে আমাকে ঠিকমতো করতে গেলে এই জায়গাটাকে প্রচণ্ড পরিমাণে ফোকাস করতে হবে সরকারকে, যে এই জায়গাটাকে আমি ডেভেলপমেন্ট করব, বা এর সঙ্গে জড়িত যেসব প্রোডাক্টগুলো আছে যেগুলো বাইরে থেকে আসছে সেইগুলোর আমি
ইউনিট আমি এখানে কি করে দাঁড় করাতে পারি, সেইগুলোর ওপর জোর করা। তা এই রাজ্যে ফুড প্রসেসিং ইউনিট গড়া কি সম্ভব? 100বার সম্ভব। অ্যাটমসফিয়ার আছে। আমার সবথেকে আমি আপনাকে একটা কথা বলি, পশ্চিমবাংলার লেবার ওয়ান অফ দ্য স্কিল্ড লেবার ইন ইন্ডিয়া। কেউ বলতে পারবে না। পশ্চিমবাংলার যারা লেবার বলুন বা যারা মানে যারা অলরেডি কাজ করে তারা অনেক ট্যালেন্টেড, অনেক বেশি ট্যালেন্টেড, তারা বাইরের স্টেটের থেকে অনেক ট্যালেন্টেড, প্রচণ্ড ভালো তারা স্কিল লেবার। আপনাকে আমি একটা ছোট্ট কথা বলছি, এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে গেল। একদম বলুন। এখন অনেকে দেখবেন কি করে, সুগার ফ্রি খাবার চায়, সুগার ফ্রি মিষ্টি, একদমই। সুগার ফ্রি কেক, সুগার ফ্রি বিস্কিট, এই জিনিসগুলো। এই যে সুগার ফ্রি যেটা আছে, সুগার ফ্রিটা কোথা থেকে তৈরি হচ্ছে বা কী হচ্ছে, এগুলো তো বড় বড় ফার্মা ইন্ডাস্ট্রি তৈরি করে। একদম। এবার আমাদের পশ্চিমবাংলায় ফার্মা ইন্ডাস্ট্রি খুব ঠিক করে চলছে, খুব নমিনাল আছে, খুব নমিনাল। তো সরকার যদি ফার্মা ইন্ডাস্ট্রিটাকে খুব বেশি করে জোর দেয়, ফার্মা ইন্ডাস্ট্রি করা মানে কি, ফার্মা ইন্ডাস্ট্রির কিছু অ্যাটমসফিয়ার আছে, অ্যাটমসফিয়ার, এবং এটাই অ্যাটমসফিয়ারটা শুধু যে একটা জায়গা হলেই হয় না, কিছু তার পরিবেশ বলুন বা মানে সব কিছুর ওপর ফার্মা ইন্ডাস্ট্রিটা নির্ভর করে। এবার সেই ফার্মা ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, নেই তা নয়, রয়েছে, কিন্তু তাকে ডেভেলপমেন্ট করার জন্য, তাকে চাঙ্গা করার জন্য সরকারের কোনো সহানুভূতিশীল এখনও অবধি স্টিল নাও আমি যবে থেকে দেখছি নেই। আমাদের পশ্চিমবাংলায় কিন্তু ফার্মা ইন্ডাস্ট্রি আছে, এগুলো খুব, সব থেকে আপনাকে আমি বলি দুঃখের বিষয়, দুর্গাপুরে একটা ফার্মা ইন্ডাস্ট্রি আছে, আপনারা জানেন কি জানেন না, দুর্গাপুর ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। আচ্ছা। যাদের ঠেলা জল খুব প্রসিদ্ধ, নাম করা, মানে আমাশয় ফামাশয় বলে। আজকে ইন্ডাস্ট্রিটা এতটাই শিখভাবে চলছে, তাকে যে কীভাবে আমি গ্রোথ করব সেই জায়গাটা, তো সেগুলোকেও দেখতে হবে সরকার। তাহলে ধরুন এটা বলাই যেতে পারে যে নতুন ইন্ডাস্ট্রি তো আসছে, সরকার নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু যেই ইন্ডাস্ট্রিগুলো বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে তাদেরকে যদি কোনো রকম সরকার, আমি সোজাসুজি একটা কথাই আপনাকে বলছি, আপনি এই কথাটা বলছেন, দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলকে বাঁচাতে গেলে, এখন আমি বলছি, বারবার বলছি, একদম, যে ইন্ডাস্ট্রিগুলো অলরেডি ধরুন ছোটোখাটো হয়েছে, সেগুলো একটা কিয়ৎক্ষণের ইন্ডাস্ট্রি, টিএমটি বার বলো নেই বলো, এগুলো খুব একটা লংজিভিটি রান করা ইন্ডাস্ট্রি নয়, এরা চলছে, এবং এখানে কোনো লেবারদের সিকিউরিটিও নেই, যখন তখন লেবার মারা যাচ্ছে, মেয়ে যাচ্ছে। বড় বড় হেভি ইন্ডাস্ট্রি যেগুলো অলরেডি ক্লোজ ডাউন হয়ে পড়েছে, যেমন দুর্গাপুরের এমএমসি আছে, মাইনিং অ্যালয়েড মেশিনারি কর্পোরেশন, এখনও দাম আছে, বিশাল দাম আছে। হেভি ইন্ডাস্ট্রি, মাইনিং অ্যালয়েড মেশিনারি কর্পোরেশনের যে টার্নারগুলো, প্রচুর দাম আছে, আপনার মাইন্সেও বলুন বা আপনার হচ্ছে তোমার যে কোনো ক্ষেত্রে, আপনার তাপবিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে যে ইয়েটা লাগে, তোমার ওই রোটারিংগুলো লাগে, সেগুলোর ক্ষেত্রেও এটাকে রিভাইভ করা খুব দরকার। সবথেকে বড় কথা আরেকটা জিনিস আছে, আমার পুরো একটা শেড আছে, যে ইন্ডাস্ট্রিটা আমার বন্ধ হয়ে গেছে, আমার পুরো একটা শেড রেডি অবস্থায় আছে, সেখানে একটা ইন্ডাস্ট্রির কী দরকার, জল, ইলেকট্রিসিটি, প্রপার কমিউনিকেশান, তিনটেই আমার আছে। আমি যদি এমএমসিকে রিভাইভ করতে চাই বা যে কোনো ক্ষেত্রে, হিন্দুস্তান ফার্টিলাইজারকে যদি আমি, সারের কি কোনো মানে বিকল্প আছে, সার কি কখনো লাগে না কৃষি যাতে? একদমই, একদম। হ্যাঁ, সেইখানে ফার্টিলাইজার কি করে বন্ধ আমার হয়ে যায়? তার পাশে আপনি দেখুন একটা পানাগড়ে ফার্টিলাইজার প্রাইভেট কনসার্ন, সে কীভাবে আজকে রান করছে, এক্সপোর্ট করছে, তাহলে আমার এই ফার্টিলাইজার কী করে বন্ধ হয়ে যায়? এবার ব্যাপারটা কী হচ্ছে, এই ইন্ডাস্ট্রিগুলো আমার যখন রেডি সেট আছে, আমি মানলাম যে ঠিক আছে, আমি হয়তো এই ইন্ডাস্ট্রি এখন যে অবস্থায় আছে, এর যে অ্যাকচুয়াল যারা যে জিনিসটা তৈরি করতো, সেই জিনিসটা আমি তৈরি করতে পারছি না, ঠিক আছে, ভেরি গুড। হেভি ইন্ডাস্ট্রি, তুমি সেন্ট্রালের অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, সেইগুলো থেকে আমি একটা কোঅর্ডিনেশন করে, মার্চ করে যদি এগুলোকে আমি চালাতে পারি, অনেক, আজকের ডেটে আমি আপনাকে বলছি, ফোর্সে, আর্ম ফোর্সে, মানে যেটা হচ্ছে আপনার অনেক কিছু জিনিস যখন তৈরি হচ্ছে, মানে রাইফেল থেকে আরম্ভ করে বলুন, অনেক কিছু জিনিস যেটা আপনার যুদ্ধক্ষেত্রে লাগছে, সেই সব জিনিসগুলো আমরা কিছু হয়তো বাইরে থেকে আনছি, কিছু হয়তো নিজেরা তৈরি করছি, ম্যাক্সিমামটাই বাইরে থেকে আসছে, নতুনত্ব টেকনোলজি, সেটাই আমি এখানে তৈরি করতে পারি। আমি তো টেকনোলজিতে অনেক এগিয়ে গেছি, আমাকে অলরেডি সরকার তো বলছে আমি টেকনোলজিতে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমি টেকনোলজি, সেই টেকনোলজিটা আমি এখানে করি না। আমার এখানে তো সব কিছু, আমি এমএমসিকে নয়, ঠিক আছে, এমএমসি যেটা পুরনো জিনিস ছিল আমি দাঁড় করাতে পারলাম না, কিন্তু আমি ওইটাকে তো কাজে লাগাতে পারি। একদম। আজকে ফার্টিলাইজারের মতো সংস্থা, যাদের অলরেডি আমার সারের এত বড় প্রোডাকশান, সার আমরা দিতে পারছি না, দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে, আমি যদি এখান থেকে করতে পারি, সার কি কখনো বন্ধ হয়ে যায় সারের কারখানা? একদমই না। আপনি আসানসোলে চলে যান, হিন্দুস্তান কেবলস,
কেবলসের বিশাল ডিমান্ড আছে, কেবলস আজকে আমার বন্ধ হয়ে পড়ে আছে। সবচেয়ে দুঃখের বিষয়, যেগুলো অলরেডি রানিং চলছে সেগুলোও সিক করে ফেলছো। তাদের কিছু কিছু ক্ষেত্রে ইউনিট যেগুলো আমরা নিজেরা প্রোডাকশান করছিলাম সেগুলো বাইরে থেকে ঢুকছে, বাইরে থেকে অলরেডি ঢুকেছে। কেন হবে? আমি যদি ওটাই আমি নিজে তৈরি করি তাহলে সেই জায়গাটা তো আমার তৈরি হবে না। পরপর আমার আসানসোলের ওখানে, আপনারা জানেন কি না জানি না, একটা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের। অ্যালুমিনিয়ামের দাম নেই, বিশাল দাম, সেটাও অবধি আমি বন্ধ করে ফেলেছি। তাহলে আমি কি করব? আমাকে তো এইসব জিনিসগুলোকে আগে আমাকে দাঁড় করাতে হবে। দাঁড় করলেই তো আমার একটা ছেলে মেয়ে বলুন, এদের একটা বিশাল হিউজ কর্মসংস্থান হবে। বড় বড় আপনার এই যত আপনার টাউনশিপ আছে, টাউনশিপগুলো গ্রোথ হবে। আজকে অ্যালো স্টিল প্ল্যান্টের কী অবস্থা? অ্যালো স্টিল প্ল্যান্টকে আমি হয়তো মার্চ করে দিলাম, কিন্তু যেখান থেকে আমার অ্যালো স্টিল প্ল্যান্ট থেকে আমার অগ্নি মিসাইল তৈরি হয়েছে তাকেও আমি দাঁড় করাতে পারছি না। অথচ অ্যালো স্টিল প্ল্যান্টের বিশাল ডিমান্ড মার্কেটে। মার্চ করে দিলাম বলে ওকে আমি দাঁড় করাতে পারলাম সেরকম নয়। তাকে আমি প্রোডাকশান করে কিভাবে আমি বাইরে মেটেরিয়ালটা বেচতে পারি, বাইরে মার্কেট আমি এখানে যত বড় ইন্ডাস্ট্রিগুলো আছে না, তারা যেসব জিনিস তৈরি করে সেগুলো আমি এখানে তৈরি করে আমি অন্য কান্ট্রিতে আমি বিক্রি করতে পারি। সেই জিনিসগুলো কেন দেখছে না, কেন করছে না, আমি জানি না। হ্যাঁ, এটা তো আপনি একদম ঠিক কথা বললেন যে নিজের রাজ্যে যদি ইন্ডাস্ট্রিগুলো পুনরায় তৈরি হয় বা পুনরায় খোলে, এতে কর্মসংস্থান তো অবশ্যই হবে, হিউজ কোয়ান্টিটি। একদম। আর যারা ধরুন বাইরে কাজ করছে তারাও এখানে ফিরে আসবে, অবশ্যই বাইরে আসবে, এবং বাইরের যারা ধরুন বাইরের ডিস্ট্রিক্টের যারা আছে, অন্য ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা, তারাও এসে এখানে কাজ পাবে। আর আপনি যেটা একদম গুরুত্বপূর্ণ কথা বললেন যে এখানে আমাদের রাজ্যে যদি ইন্ডাস্ট্রি হয়, সেখানকার পণ্য যদি আমরা বাইরের রাজ্যে কোথাও বিক্রি করি, তাহলে আমাদের রাজ্যের ইকোনমিক গ্রোথটাও বাড়বে বাইরের কান্ট্রিতে। হ্যাঁ, অবশ্যই বাড়বে। একদম। আজ আমি ধরুন এখানে আমি স্টিলটা তৈরি করছি, আমি ওয়ার্ল্ড মার্কেটে গিয়ে সেটা মার্কেটিং করছি। একদম। আজ আমি এখানে রেল ইঞ্জিন তৈরি করছি সিএলডব্লিউ, তো আমি বাইরে গিয়ে বিক্রি করছি। তবেই তো আমি ইকোনমিটাকে টানতে পারবো, তবেই তো আমি কিছু আর্ন করতে পারবো, সেইটা আমি এখানে দিতে পারবো, তবেই তো আমার গ্রোথ হবে। আর সব থেকে বড় কথা, নিজের রাজ্যের মানুষ বা নিজের রাজ্যের ছাত্রছাত্রীরা যদি নিজের রাজ্যে কর্মসংস্থানের সুযোগ পায়, তাহলে অবশ্যই ইকোনমিক গ্রোথ থেকে শুরু করে আরও যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেগুলোও হবে ডেফিনেটলি, একদম অবশ্যই। এবং একে বেস করে অ্যাক্সেসরি ইউনিটগুলো আপনি আজকে যদি দেখেন না, আপনি একটু দুর্গাপুরে দেখুন, অনেক আছে যেগুলো আপনার ফেব্রিকেশনের কাজ হয়, যারা ডিএসপি এসপির ওপর ডিপেন্ড করে আছে, ঠিক আছে? সেই ফেব্রিকেশন ছোটো ছোটো ফ্যাক্টরিগুলো অনেক ছেলেমেয়ে কাজ করে। আজকে গিয়ে একবার জিজ্ঞেস করুন তো সেগুলোর কী অবস্থা। তারা কিন্তু এর ওপরেই ডিপেন্ড করে আছে। কত ভালো ভালো কন্ট্রাক্টর আছে যারা ডিএসপি এএসপি বা এমএমসির ওপর ডিপেন্ডেবল ছিল, তাদের আজকে কী অবস্থা, তারা কী অবস্থার মধ্যে আছে। তারপর এখন আরেকটা জিনিস হয়ে গেছে কি, আপনি জানেন, আপনারা হয়তো জানেন, গ্লোবাল টেন্ডার করে দিচ্ছে। এবার গ্লোবাল টেন্ডার করে দেওয়াতে কী হচ্ছে, লোকাল যারা ধরুন কন্ট্রাক্টর আছে তারা চান্সই করতে পারছে না, তারা বাইরে থেকে যারা আছে তারা ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে অলরেডি কী করছে, কম রেটে মাল তুলে নিয়ে কাজ করে বেরিয়ে যাচ্ছে। তো এইগুলো সরকারকে দেখতে হবে যে আমার লোকালটাকে যাতে, লোকালে যারা আছে তারা যেন প্রায়োরিটি বেশি পায়, তবেই তো জায়গাটা উন্নতি করতে পারবে। একদমই। খাদ্য সামগ্রীর দাম কমবে কিনা জানি না, তবে আশা রাখবো রাজ্যের নতুন সরকার আরও বেশি করে ফুড প্রসেসিং ইউনিট তৈরির ওপর জোর দেবে, যাতে রেডি টু ইট খাবারের দাম মধ্যবিত্তের নাগালে থাকবে। শেষ করছি এক্সপ্রেস অনলাইন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।